পেন্টাগন মিলিটারি হাসপাতাল, হাসপাতালের ভিআইপি উইং। আহমদ মুসা তার কক্ষের বাইরে দক্ষিণমুখী প্রশস্ত বারান্দায় একটা সোফায় বসে। তার সামনে টি টেবিলের ওপারে আরেক সোফায় বসে আছে 50 একজন মানুষ। মুখের আদলটা তার ইন্দোনেশীয় ধরনের, চেহারায় আভিজাত্য। নাম আহমদ হাত্তা নাসুমন। আহমদ হাত্তা নাসুমন দক্ষিণ আমেরিকার আটলান্টিক তীরের দেশ সুরিনামের একটি প্রাচীন ও সম্মানিত পরিবারের সন্তান এবং সেখানকার একজন প্রভাবশালী রাজনীতিক। সেদিন জেনারেল রোনাল্ড ওয়াশিংটন সেই টিলার বাড়িটিতে জেনারেল শারনকে ধরার জন্য যে অভিযান চালিয়েছিল, সেই অভিযানে তারা আহমদ হাত্তা নাসুমনকেও উদ্ধার করে বন্দিদশা থেকে। আহমদ হাত্তা নাসুমনের ম্লান মুখে শঙ্কার ছায়া। কথা বলছিল সে, বলছিল গত নির্বাচন সুরিনামের মুসলমানদের জন্য বিপদ ডেকে আনে। ওই নির্বাচনে জাতীয় পরিষদের শতকরা 45% আসনে মুসলমানরা নির্বাচিত হয়। জাতীয় পরিষদের প্রথম অধিবেশনে আমাকে পরিষদ নেতা নির্বাচিত করে। ফলে সংবিধান অনুসারে আমি হই দেশের প্রধানমন্ত্রী, আর জাতীয় পরিষদের বিরোধী দলীয় নেতা নির্বাচিত হন রমেশ আগারওয়াল। ইউরোপিয়ান কমিউনিটির সাহায্য নিয়ে তিনি চেষ্টা করছিলেন প্রধানমন্ত্রী হওয়ার জন্যে, পারেননি। তখন থেকেই জাতীয় পরিষদে মুসলমানরা এত সিট পেল কি করে? আহমদ হাত্তা নাসুমনকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করল আহমদ মুসা, সুরিনামে জনসংখ্যার আবাসিক বিভাজনটা নৃতত্ত্বীয় জাতি ভিত্তিক, যেমন হিন্দুস্তানি, ক্রলস, ইউরোপীয় ও আফ্রিকানদের মিশ্রণ, ইন্দোনেশিয়ান, নিগ্রো, আমেরিকান, ইন্ডিয়ানস, চাইনিজ ইত্যাদি। সেখানে ভোট হয় এই জাতিভিত্তিক বিভাজন অনুসারে। ওই নির্বাচনে মুসলমানরা হঠাৎ বিশেষ একটা সুবিধা লাভ করে। হিন্দুস্তানি, ক্রলস ও ইন্দোনেশিয়ানদের একটা বড় অংশ মুসলমান। যখন শিক্ষার প্রসার কম ছিল, সচেতনতা কম ছিল, তখন নির্বাচনে ধর্ম পরিচয় তেমন একটা প্রভাব বিস্তার করত না। কিন্তু শিক্ষার হার যত বাড়ছে, ধর্মীয় প্রভাব ততই শক্তিশালী হয়ে উঠছে। গত নির্বাচনে এটা পরিষ্কার বোঝা গেছে। বড় প্রত্যেক জাতির গ্রুপ থেকে মুসলমানরা প্রচুর পরিমাণে নির্বাচিত হয়েছে। এমনকি চীনাদের মধ্যে থেকেও 2-1 নির্বাচিত হয়েছে। সব মিলিয়ে মুসলিম জনসংখ্যার সদস্য সংখ্যা দাঁড়ায় 45। বলল আহমদ হাত্তা নাসুমন। তার মানে মুসলিম বোধ সেখানে বাড়ছে? আহমদ মুসা বলল, হ্যাঁ তাই। শিক্ষার প্রসারই কি এর কারণ? ইসলামের পক্ষে সেখানে কোনো কাজ হচ্ছে? জিজ্ঞেস করল আহমদ মুসা। রাবেতা আলামে আল ইসলামের একটা অফিস সুরিনামের রাজধানী পারামারিবোতে রয়েছে। রাবেতা কোরআন, হাদিস সহ কিছু বইয়ের অনুবাদ সুরিনামের সাধারণভাবে কথিত ভাষা টাকিতেও করেছে। ইংরেজি, ডাচ, হিন্দি, উর্দু, বিভিন্ন আফ্রিকান ভাষার ইসলামী বইও রাবেতা সেখানে বিতরণ করেছে। সুরিনামের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত রাবেতা মসজিদ, মাদ্রাসা তৈরি করেছে। এসবের বড় একটা প্রভাব অবশ্যই আছে, কিন্তু মুসলমানদের সচেতন করে তোলার সবচেয়ে বড় কাজ করেছে হিন্দুস্তানি হিন্দুরা। তারা ব্যবসায়, বাণিজ্য ও শিল্প কারখানায় খুব প্রভাবশালী। তাদের মধ্যে স্বজনপ্রীতি খুব বেশি থাকে এবং তারা মুসলমানদেরকে বিদ্বেষের চোখে দেখে। তারা যেখানেই থাকে সেখানে মুসলমানরা প্রবেশাধিকার পায় না। তাদের দেখা দেখি ইউরোপিয়ানরাও অনেক ক্ষেত্রে মুসলমানদের সাথে বৈষম্যমূলক আচরণ করে। এর ফলে মুসলমানরা চাকরি বাকরি ও ব্যবসা বাণিজ্যে বহুল পরিমাণে বঞ্চনার শিকার হচ্ছে। উদ্ভূত এই বিরূপ পরিস্থিতি মুসলমানদেরকে তাদের স্বার্থ সম্পর্কে সচেতন করেছে। ব্যবসা বাণিজ্য ও চাকরি বাকরিতে মুসলমানরা উল্লেখযোগ্য পরিমাণে নেই? প্রশ্ন করল আহমদ মুসা। চাকরি বাকরিতে যা কিছু আছে, ক্রলস জাতীয় মুসলমানরাই আছে। হিন্দুস্তানি মুসলমানরা চাকরি বাকরিতে নেই বললেই চলে। কিছু আছে ব্যবসা বাণিজ্যে। ইন্দোনেশীয় মুসলমানরা প্রায় সকলেই কৃষিক্ষেত্রে, আর নিগ্রো মুসলমানদের অবস্থা আরও খারাপ। তারা থাকে জঙ্গলে ও পাহাড় এলাকায়। সব মিলিয়ে শহর জীবনে মুসলমানদের প্রভাব উল্লেখযোগ্য নয়। আহমদ হাত্তা নাসুমন বলল। বর্তমান বিরোধের সূত্রপাত কিভাবে হলো? জিজ্ঞেস করল আহমদ মুসা।
আজ থেকে 6 মাস আগে সংবিধান অনুসারে মেয়াদ শেষে নতুন নির্বাচন অনুষ্ঠানের জন্য আমার নেতৃত্বাধীন মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়। প্রেসিডেন্ট ইউরোপীয় জাতিগোষ্ঠীর, তিনি তত্ত্বাবধায়ক সরকার গঠন করেন এবং তার প্রধান হিসাবে নিয়োগ করেন আরেকজন ইউরোপীয় বংশোদ্ভূত সাবেক আমলাকে। মহা খুশি হয় হিন্দুস্তানি বংশোদ্ভূত হিন্দু জাতিগোষ্ঠীরা। ইউরোপীয় ও তারা এক হয়ে যায়। শুরু হয় ষড়যন্ত্র। মাত্র 1 মাসে বিভিন্ন এলাকা থেকে প্রায় 400 মুসলিম রাজনৈতিক নেতা ও কর্মী হারিয়ে যায়। তারা বেঁচে আছে কিনা তাও জানা যায়নি, আর মরে যাবার কোনো চিহ্ন পাওয়া যায়নি। তারপর শুরু হয় আমার পরিবারের উপর হামলা। আমার একমাত্র সন্তান ফাতিমা নাসুমন পারামারিবো বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। সে আমার সবচেয়ে দুর্বলতম স্থান। এই দুর্বলতম স্থানেই তারা আঘাত করে। মিথ্যা প্রেমের ঘটনা রটানো করে হিন্দুস্তানি এক রাজনীতিকের ছেলে তাকে জোর করে বিয়ে করতে চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। এরপর তাকে 2 বার কিডন্যাপ করার চেষ্টা করে। এই অবস্থায় দিশেহারা হয়ে আমি ফাতিমাকে গোপনে ওয়াশিংটনে পাঠিয়ে দেই। এতে তারা ভীষণ ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা আমার হবু জামাতা, অত্যন্ত সম্ভাবনাময় যুবনেতা ওয়াং আলীকে কিডন্যাপ করে। তারা দাবি করেছে ফাতিমাকে ওদের হাতে তুলে না দিলে ওরা ওয়াং আলীকে হত্যা করবে। ওদিকে মন্ত্রিসভা ভেঙে দেওয়ার 3 মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা, কিন্তু তা হলো না। আইন শৃঙ্খলার কথা তুলে নির্বাচন 3 মাসের জন্য পিছিয়ে দেওয়া হলো। উদ্দেশ্য নির্বাচনের আগে আরও সময় নেয়া, যাতে মুসলমানদের শিক্ষিত ও সক্রিয় অংশকে ধ্বংস করা যায়। তাই হলো। মুসলমানদের শিক্ষিত ও সক্রিয় অংশ, বিশেষ করে যুবকরা হারিয়ে যেতে থাকলো। আতঙ্ক সৃষ্টি হলো দেশ জুড়ে। মুসলিম যুবকরা দেশ থেকে পালাতে লাগলো। পুলিশ নির্বিকার। পুলিশ ও সরকার স্বীকারই করল না যে দেশ থেকে কেউ হারিয়ে গেছে। তারা একে নির্বাচন সামনে রেখে অপপ্রচারের একটা কৌশল হিসাবে প্রচার করল। কোনো কোনো ক্ষেত্রে লুকিয়ে রেখে দেশ থেকে বাইরে পাঠিয়ে দিয়ে অন্যের ঘাড়ে দোষ চাপাবার ষড়যন্ত্র করা হচ্ছে, এমন কথাও বলা হতে লাগলো। এই সূত্র ধরে যে পরিবারের যুবক ছেলে হারিয়ে গেল, সেই পরিবারের উপর জুলুম নেমে এলো। শিক্ষিত ও সচেতন শত শত মুসলিম ঘরে আজ কান্নার রোল। মুসলিম পরিবারগুলো বিপুল সংখ্যা পার্শ্ববর্তী দেশ ব্রাজিল, গায়ানা, ফ্রেঞ্চ গায়ানা প্রভৃতি দেশে পালিয়ে যাচ্ছিল। ব্যাপারটা বহির্বিশ্বে জানাজানি হয়ে যাবে এ ভয়ে সরকার ও হিন্দুস্তানিদের প্রাইভেট বাহিনী সীমান্ত পথগুলোতে পাহারা বসালো। ফলে পালাবার পথ মুসলমানদের বন্ধ হয়ে গেল। খাঁচায় পুরা গিনিপিগের মতোই মরতে লাগলো মুসলমানরা। নির্বাচন পিছিয়ে দেওয়ার 2 মাস পর একদিন আমিও কিডন্যাপ হলাম। কিডন্যাপের পর ওরা আমাকে ছেড়ে দেওয়ার জন্য 3টি শর্ত দিল। 1, আমাকে রাজনীতি ছাড়তে হবে। 2, আমাকে দেশ ত্যাগ করতে হবে। 3, আমার মেয়ে ফাতিমা নাসুমনকে ওদের হাতে তুলে দিতে হবে। আমি অস্বীকার করলে ওরা আমার উপর অকথ্য নির্যাতন চালায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে আসে। ওদের পরিকল্পনা ছিল সুরিনামে নতুন নির্বাচন হওয়া ও ফাতিমাকে উদ্ধার করার পর আমাকে হত্যা করবে। আপনার মেয়ে ফাতিমাকে হাতে পেতে ওরা এতটা মরিয়া কেন? শুধুই কি নারী দেহ টার্গেট? বলল আহমদ মুসা। না, তা নয়। ফাতিমাকে বাইরে রেখে আমাকে হত্যা করলে আমার কথা ও সুরিনামের পরিস্থিতি প্রকাশ হয়ে পড়ার ভয় থাকে। দ্বিতীয়ত, আমার মেয়েকে বাগে এনে আমার বিরাট জমিদারি তারা কবজা করতে চায়। সুরিনাম উপকূলে কৃষিযোগ্য এলাকার মধ্যে আমাদের জমিদারিটাই সবচেয়ে বড় প্রাচীন। তৃতীয়ত, আমাকে ও আমার মেয়েকে শেষ করার মাধ্যমে আমাদের পরিবার ধ্বংস করতে পারলে তারা মনে করে সুরিনামে মুসলিম রাজনীতির মেরুদণ্ড আপাতত ভেঙে পড়বে। আহমদ হাত্তা নাসুমন বলল। ইন্দোনেশীয়, হিন্দুস্তানি, ক্রলস, চীনা ইত্যাদি সব কমিউনিটি থেকে যেহেতু লোক হারাচ্ছে, এর কোনো প্রতিক্রিয়া নেই। সংবাদপত্রগুলো কিছু লেখে না? জিজ্ঞেস করল আহমদ মুসা। প্রতিক্রিয়া আছে, কিন্তু তা ভীতিতে রূপান্তরিত হয়েছে। আর প্রতিক্রিয়া জানাবে কার বিরুদ্ধে? সরকার? হিন্দুস্তানি ইউরোপীয়রা এর সাথে জড়িত? তার কোনো প্রমাণ নেই। কিডন্যাপগুলো হচ্ছে খুবই পরিকল্পিতভাবে। বাড়ি থেকে কেউই হারাচ্ছে না। হয়তো একজন শহরে গেল আর ফিরে এলো না, হয়তো কেউ গঞ্জ বাজারে গেছে, সেই যাওয়া তার শেষ যাওয়া হলো। কলেজ বিশ্ববিদ্যালয় থেকে অনেক সময় গায়েব হয়ে যাচ্ছে মুসলিম যুবকরা। থামল আহমদ হাত্তা নাসুমন। তার মানে কিডন্যাপগুলো একটি সংঘবদ্ধ কোনো গ্রুপের কাজ, যারা তাদের টার্গেটেড ব্যক্তির
প্রতিদিনের গতিবিধি পাহারা দিয়ে একদিন সুযোগ মতো তাকে কিডন্যাপ করে। আপনি প্রধানমন্ত্রী ছিলেন, বলতে পারেন এ ধরনের কোনো গ্রুপ সুরিনামে আছে? আহমদ মুসা বলল, না, এ ধরনের কোনো গ্রুপ ছিল না। ক্রিমিনালদের ছোট ছোট গ্যাং ছিল, কিন্তু কোনো পলিটিক্যাল মোটিভে তারা উদ্বুদ্ধ ছিল না। তবে মাতৃ সন্তান নামে একটা গ্রুপ ছিল। এরা সীমাবদ্ধ ছিল হিন্দুস্তানি হিন্দু সম্প্রদায়ের মধ্যে। তরুণ ও যুবকরাই এই গ্রুপের সদস্য। গ্রুপটা সাংস্কৃতিক। প্রতিদিন সকালে ঈশ্বর বন্দনা, ইতিহাস থেকে গল্পের আসর পরিচালনা ও শরীর চর্চা তাদের একমাত্র কাজ। বলে একটু থামল আহমদ হাত্তা নাসুমন। তারপর শুরু করলো আবার, আমার মনে হয় কিডন্যাপকারী গ্রুপটা বিদেশি, হায়ার করা। আমাকে যারা কিডন্যাপ করেছিল তাদের প্রায় সবাই বিদেশি। সুরিনামের মাত্র একজন যুবক ছিল তাদের সাথে। তাদের কথা শুনে মনে হয় তারা কারো পক্ষে কাজ করছে। থামল আহমদ হাত্তা। সেই বিদেশিরা কি শ্বেতাঙ্গ না কৃষ্ণাঙ্গ? প্রশ্ন করল আহমদ মুসা। কৃষ্ণাঙ্গ কেউ ছিল না, তবে শ্বেতাঙ্গরা পিওর শ্বেতাঙ্গ কেউ ছিল না। দেহের রং গড়ন এশিয়ার কোনো কোনো এলাকার মানুষের মতো। হাসল আহমদ মুসা, বলল, আর তাদের সাথে সুরিনামের যে লোকটি ছিল সে নিশ্চয় হিন্দুস্তানি ছিল? হ্যাঁ, তাই, বলল আহমদ হাত্তা নাসুমন। তার মানে হিন্দুস্তানিরা হায়ার করেছিল ইহুদি সন্ত্রাসীদের কজনকে? আহমদ মুসা বলল, ওরা ইহুদি ছিল? হাত্তা নাসুমনের কণ্ঠে বিস্ময়। আপনি যেখানে বন্দী ছিলেন সে বাড়িটা ছিল ভারতীয় আমেরিকানদের নেতা ভারতভূষণ শিবাজির। আর ওই বাড়ি থেকে পুলিশ যে দুজনকে গ্রেফতার করেছে তাদের একজন বিশ্ব ইহুদি গোয়েন্দা সংস্থার প্রধান জেনারেল শ্যারন, অন্যজন দুর্ধর্ষ ইহুদি গোয়েন্দা বেনিয়ামিন, বলল আহমদ মুসা। বিস্ময়ে চোখ দুটি বড় বড় হয়ে উঠেছে আহমদ হাত্তা নাসুমনের। বিস্ময় বিমূঢ় সে, কিছু বলতে পারল না। আহমদ মুসাই শুরু করল, বলল, বিস্ময়ের কিছু নেই মিস্টার হাত্তা। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় আমেরিকানরা সহযোগিতা করছে ইহুদিবাদীদের, আর সুরিনামের ইহুদিবাদীরা সহযোগিতা করতে পারে ভারতীয় সুরিনামীদের। আশ্চর্য আতাত! কিন্তু আমাদের সুরিনামে তো ইহুদি নেই, কিভাবে আতাত গড়ে উঠল? বলল আহমদ হাত্তা নাসুমন। আমার ধারণা মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতীয় কমিউনিটির সাথে আপনাদের ভারতীয় কমিউনিটির যোগাযোগ আছে। এই যোগাযোগ থেকে ওরা ইহুদিবাদীদের সাহায্য পেয়েছে। আহমদ মুসা বলল, দুর্ভাগ্য সুরিনামের, বলল আহমদ হাত্তা নাসুমন। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুক থেকে। নির্বাচনের আর কত দেরি? জিজ্ঞেস করল আহমদ মুসা। 3 মাস। এখন আপনি কি করবেন? এই অবস্থায় আমরা সেখানে নির্বাচন করতে পারব না। আমাদের 500-600 সক্রিয় নেতাকর্মী হারিয়ে গেছে, আর এর সাথে সংশ্লিষ্ট করে এর চেয়েও বেশি নেতাকর্মীকে জেলে পুরা হয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো নিরাপত্তার অভাব। কেউ সক্রিয় হলে তারা রক্ষা থাকবে না, হারিয়ে যেতে হবে, নয়তো জেলে যেতে হবে মামলায় পড়ে। আমাদের মুসলিম কমিউনিটির প্রায় প্রতিটি বাড়িতে কান্নার রোল, বিষাদের ছায়া। সাহস করে দাঁড়াবার শক্ত মেরুদণ্ড কারোই নেই। এ অবস্থায় তারা নির্বাচন করবে কি করে? বলতে বলতে কণ্ঠ ভারী হয়ে উঠেছে আহমদ হাত্তার। তার দু চোখের কোনায় জমে উঠেছে অশ্রু। আহমদ মুসার মনও ভারী হয়ে উঠেছে। তার চোখের সামনে ফুটে উঠল সুরিনামের ক্রন্দন কাতর মুসলিম জনপদের দৃশ্য। একটা অদৃশ্য কালো থাবা সে জনপদগুলোকে গ্রাস করছে। ভেসে উঠল তার চোখে সেই দৃশ্যটাও। হৃদয়টা মোচড় দিয়ে উঠল আহমদ মুসার। ভাবছিল আহমদ মুসা। বেশ একটু পর ধীরে ধীরে বলল, আচ্ছা বলুন তো, এতগুলো লোক নিখোঁজ হলো বা অপহৃত হলো, কোনো ক্ষেত্রেই কি ওরা বাধা পায়নি, ধরা পড়েনি? না, ভোগবাজির মতোই ঘটে গেছে সব ঘটনা। মনে হয় তারা উপযুক্ত সুযোগের অপেক্ষা করছে। সুযোগ পাওয়ার পর বাধা দেবার আর কোনো সুযোগ দেয়নি। এই অদৃশ্য শত্রুকে আপনারা খুঁজে বের করার কোনো সংঘবদ্ধ উদ্যোগ নেননি? জিজ্ঞেস করল আহমদ মুসা। ম্লান হাসল আহমদ হাত্তা নাসুমন। বলল, তা করা হয়েছে। একাধিকবার কমিটি গঠন করা হয়েছে। মুসলিম পুলিশ ও আমলাদের সাহায্য নেওয়া হয়েছে, কিন্তু পা বাড়াবার পর তারাই আক্রান্ত হয়েছে। কমিটির সদস্যরাই কিডন্যাপের শিকার হয়েছে। এ ধরনের কয়েকটি ঘটনার পর কোনো লোক এমন উদ্যোগ গ্রহণেও আর সাহস পায়নি। নিখোঁজরা কি সব নিহত বলে মনে করেন? আহমদ মুসা বলল, এমন মনে করতে ভয় হয়, কিন্তু
মেরে না ফেললে এত লোককে তারা রাখবে কোথায়? কেন রাখবে? মেরে যদি ফেলে থাকে তাহলে কিডন্যাপ করে কেন? মেরে ফেলে চলে যেতে পারে। আহমদ মুসা বলল, একই কমিউনিটির এত লোক নিহত হলে দেশ ছাড়াও বিদেশের প্রতিক্রিয়া হবে। এই অসুবিধা বোধ হয় তারা এড়াতে চেয়েছে। এত বড় ঘটনা ঘটাবার ওদের প্রধান উদ্দেশ্য কি? প্রশ্ন করল আহমদ মুসা। প্রথমত মুসলমানদের নির্বাচন থেকে বিরত রাখা এবং যে মুসলমানরা রাজনীতিতে প্রধান শক্তি হতে যাচ্ছিল তাদেরকে পেছনে ঠেলে দেয়া। কিন্তু আসল লক্ষ্য হল সুরিনামের হিন্দুস্তানিকরণের পথ সুগম করা। ইউরোপীয়দেরকে তারা হাত করেছে, এখন মুসলমানদের রাজনীতির মঞ্চ থেকে সরিয়ে দিতে পারলেই তারা নিরাপদ, বলল আহমদ হাত্তা। ধন্যবাদ মিস্টার হাত্তা, আমারও তাই মত, বলে একটু থামল আহমদ মুসা। তারপর আবার শুরু করল, সুরিনামের এই মহাবিপদে আপনি এখন কি করবেন ভাবছেন? আমার ওখানে যাওয়াই বিপজ্জনক। কিভাবে কি করব বুঝতে পারছি না, বলল হাত্তা নাসমন হতাশ কণ্ঠে। একটা সন্ত্রাসী তাহলে সেখানে জয়ী হয়ে যাবে? আহমদ মুসা বলল, ওরা সংগঠিত, অন্যেরা অসংগঠিত, বলল হাত্তা নাসমন। আহমদ হাত্তা নাসমন থামলেও আহমদ মুসা কোনো কথা বলল না, ভাবছিল সে। অনেকক্ষণ পর মাথা তুলল আহমদ মুসা, বলল, আপনি এখন সুস্থ? হাসপাতাল থেকে কোথায় যাবেন, কি করবেন? আমার মেয়েকে খুঁজে বের করব, তারপর চিন্তা করব কি করা যায়। এখনও কিছু ভাবিনি, বলল হাত্তা নাসমন। আপনার মেয়ের কি নাম বলেছিলেন? ফাতিমা নাসমন। পড়ছেন? কোথায় থাকেন? না, এখনো ভর্তি হয়নি। কোথায় আছে আমি জানি না। যেখানে ছিল সেখানে নিশ্চয় নেই। আমি কিডন্যাপ হবার পর নিশ্চয় সে জায়গা পরিবর্তন করেছে। হাত্তা নাসমন তার কথা শেষ করতেই তার অ্যাটেন্ডেন্ট এসে বলল, স্যার, ডাক্তার এসেছেন। শুনেই সরি বলে উঠে দাঁড়ালো। আহমদ মুসা তাকে উদ্দেশ্য করে বলল, শুনুন, আমি হাসপাতাল থেকে রিলিজ নিয়ে নিচ্ছি। হাসপাতাল থেকে বেরিয়ে প্রথমে যাব আমি যার গাড়ি নিয়ে শারনকে ফলো করেছিলাম তার কাছে, গাড়ির ক্ষতিপূরণ দিতে। আপনি আমার সাথে থাকবেন। আপনার মেয়েকে খুঁজে না পাওয়া পর্যন্ত আপনি আমার মেহমান। খুশিতে মুখ ভরে উঠল আহমদ হাত্তা নাসমনের। ধপ করে সে আবার সোফায় বসে পড়ল। দুহাত চেপে ধরল আহমদ মুসার, বলল, এত বড় সৌভাগ্য হবে আমার? আমি আহমদ মুসার মেহমান হতে পারবো? আমাকে নিয়ে, আমাদের নিয়ে ভাবছেন আপনি? বলে আহমদ মুসার দুহাত ছেড়ে দিয়ে হাত দুটি উপরে তুলে বলল, হে আল্লাহ, অসহায় আমরা, আমাদের সাহায্য করুন। কথা শেষ করে দ্রুত উঠে দাঁড়ালো হাত্তা নাসমন। আহমদ মুসাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে দ্রুত তার কক্ষের দিকে এগোলো। তার দু চোখের কোনায় অশ্রু চিকচিক করছিল। আহমদ মুসা উঠতে যাচ্ছিল, কিন্তু দেখল বারান্দা দিয়ে তার দিকে এগিয়ে আসছে লায়লা জেনিফার ও তার স্বামী জর্জ এবং শানওয়াকার ও তার স্ত্রী মেরি রোজ। লায়লা জেনিফার ও মেরি রোজ দুজনের গায়ে ফুল হাতা জামা, মাথায় রুমাল, ওদের গলা বুক জড়িয়ে গেছে। খুশি হলো আহমদ মুসা, নড়ে চড়ে বসল সোফায়। ওরা এসে পড়লে আহমদ মুসা উঠে দাঁড়িয়ে ওদের স্বাগত জানালো সালাম দিয়ে এবং বলল, মনে পড়ল বুঝি আমার কথা? ভাইয়া, জানি এ কথা আপনি বলবেন, কিন্তু জানেন আমরা দুদিন এসে ফিরে গেছি, আপনি ঘুমিয়েছিলেন। অভিমান ক্ষুব্ধ কণ্ঠ জেনিফারের। জানি জেনিফার, তোমাদের স্লিপ তো পড়েছি, কিন্তু টেলিফোন নাম্বার ছিল না স্লিপে। আহমদ মুসা সোফায় বসতে বসতে বলল, আপনি যেহেতু ঘুমিয়েছিলেন ভাইয়া, টেলিফোন নম্বরটা অন্যের হাতে পড়ার সম্ভাবনা ছিল, সেজন্যই। জেনিফারের কথার মাঝখানে আহমদ মুসা বলে উঠল, বাহ, চমৎকার, তুমি তো গোয়েন্দা হয়ে উঠছো জেনিফার। আহমদ মুসার মুখে হাসি। কখনো না, আপনাকে যা দেখছি তারপর ওই পথে পা বাড়াবো আমি, বলল জেনিফার কৃত্রিম ভয়ের সুরে। ভাইয়া, জেনিফার কিন্তু এখন আমেরিকান ক্রিসেন্টের টাক্স দ্বীপপুঞ্জ শাখার সভানেত্রী। জেনিফার থামতে বলে উঠল জর্জ। অভিনন্দন জেনিফার, যতই মুখে বলো, বোন কি ভাইয়ার পথ ছাড়তে পারে? বলে হেসে উঠল আহমদ মুসা। তারপর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে সবাইকে লক্ষ্য করে বলল, আমি এই হাসপাতালে তোমরা জানলে কি করে? ভাইয়া, নিউ হারমানের আগের দিনের কাহিনী পড়ে আমাদের শ্বাসরুদ্ধকর অবস্থা হয়েছিল। এরপর কি ঘটে, এ ষড়যন্ত্রই কি সত্য হবে? এমন হাজারো প্রশ্ন আর মনের আকুলতা নিয়ে আমরা তাকিয়েছিলাম টিভি চ্যানেল, সংবাদপত্রের দিকে। আলহামদুলিল্লাহ, পরের দিনে আমরা জানলাম আপনার সব কাহিনী এবং সত্য ঘটনা। সংবাদপত্রে জানলাম আপনি আহত অবস্থায় হাসপাতালে। আপনি কোন হাসপাতালে তা বহু কষ্টে জোগাড় করে আমরা সেদিন সকালেই এখানে ছুটে এসেছিলাম। কথা বলতে না পারলেও দেখেছিলাম আপনাকে। সেদিন আমাদের সাথে
ওগলালাও ছিল। ওগলালা কেমন আছে? আহমদ মুসা বলল, ভালো। বলল শানওয়াকার, ওকে আমার সালাম দিও আর আসতে বলো। আহমদ মুসা বলল, অবশ্যই ভাইয়া। বলল শানওয়াকার, ভাইয়া সারা জেফারসন আপা কেমন আছেন? ওর হাসপাতালে গিয়েছিলাম, কিন্তু সিকিউরিটির লোকরা দেখা করতে দেয়নি। লায়লা জেনিফার বলল, তুমি সারা জেফারসনকে চিনলে কি করে? আহমদ মুসার কণ্ঠে কিছুটা বিস্ময়। ওর মতো মহান নেত্রী ও বিখ্যাত এক আমেরিকানকে আমরা জানব না কেন? জানেন, আপনি যখন শ্যারনদের হাতে বন্দী, সারা জেফারসন যখন হাসপাতালে, তখন আমরা সবাই ওগলালাও ওর সাথে দেখা করতে গিয়েছিলাম। প্রায়। জেনিফারের কথায় বাধা দিয়ে আহমদ মুসা বলে উঠল, দেখাও করেছো ওর সাথে? অবশ্যই, প্রায় 2 ঘন্টা ছিলাম ওর সাথে। কত গল্প আমরা করেছি। খুব খুশি হয়েছেন উনি। আপনাকে নিয়ে কত যে প্রশ্ন করেছেন তিনি। খুঁটে খুঁটে আপনার সব কথা জেনে নিয়েছেন। সারা আপা খুব আবেগপ্রবণ। ভাবির সাথে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন। সত্যি ভাইয়া। জেনিফারকে মাঝপথে থামিয়ে দিয়ে আহমদ মুসা আবার বলল, তার মানে ভাবি, মানে ডোনা জোসেফাইনের সাথে সারা কথা বলেছে, কেঁদেছে? আহমদ মুসার কণ্ঠে শুষ্কতা, মুখ ম্লান। হ্যাঁ ভাইয়া, আমরা ভাবি গল্প করার পর উনি কিছুতেই কথা না বলে ছাড়বেন না। বলে একটু থামল লায়লা জেনিফার। বলে উঠল পরক্ষণেই, সত্যি ভাইয়া, সারা জেফারসন আপার মতো এত মিষ্টি মানুষ আমি দেখিনি। শুধু থাকতেই ইচ্ছে করে ওর কাছে। আর আপনি ওর কাছে দেবতার চেয়ে বড়। আমরা বিদায়ের সময় উনি কি বললেন জানেন? তোমরা তোমাদের ভাইয়ার প্রতি সুবিচার করছো না জেনিফার? যে লোক নিজের দিকে দেখে না, তাকে সবাই মিলে দেখা উচিত। এ কথা বলার সময় হাসতে গিয়ে কেঁদে ফেলেছিলেন সারা আপা। লায়লা জেনিফারের কথাগুলো তীরের মতো বিদ্ধ করল আহমদ মুসার হৃদয়কে। কেঁপে উঠল আহমদ মুসা। অসহনীয় যন্ত্রণা ছড়িয়ে পড়ল তার গোটা দেহে। সারা জেফারসনের ক্ষতবিক্ষত রক্তাক্ত হৃদয় যেন তার সামনে একেবারে উন্মুক্ত। আহমদ মুসা বহু কষ্টে নিজেকে সম্বরণ করে প্রসঙ্গটা অন্যদিকে ঘুরিয়ে নেবার জন্য বলল, সারা জেফারসন ভালো আছে। ও হাসপাতাল থেকে কদিন আগেই বাসায় ফেরার কথা। যাক, এখন বলো তোমাদের কাজকর্ম কেমন চলছে? কিন্তু ভাইয়া, আমাদের কথা বলার আগে আপনার কথা আমরা জানতে চাই। আক্রমণের মুড নিয়ে বলল জেনিফার। কি কথা? ভাবি কেমন আছেন? ভালো, প্রতিদিনই কথা বলি, আজও সকালে বলেছি। হাসপাতাল থেকে বেরিয়ে কোথায় যাবেন? একজনের গাড়ি কেড়ে নিয়ে জেনারেল শ্যারনকে ফলো করেছিলাম। সে গাড়ির ক্ষতিপূরণ দেওয়ার জন্য তার কাছে যাব। তারপর যাব সারা জেফারসনকে দেখতে। সেখানে আমার ব্যাগেজও আছে। তারপর সঙ্গে সঙ্গে জবাব দিল না আহমদ মুসা। সোফায় গা এলিয়ে দিল, চোখ বন্ধ করল। বেশ কিছুক্ষণ পর ধীরে ধীরে বলল, তারপর অনিশ্চিত এক যাত্রা। অস্বস্তিকর এক নীরবতা নামল। নীরবতা ভাঙল জেনিফারি। বলল, কোথায়? চোখ খুলল, ম্লান হাসল। তারপর সোজা হয়ে সোফায় বসল। বলল, বলার মতো হয়নি এখনো, পরে বলবো তোমাদের। লায়লা জেনিফার এ কথায় সন্তুষ্ট হয়নি, কিছু বলতে যাচ্ছিল। আহমদ মুসা তাকে বাধা দিয়ে বলল, এখন আর কোনো কথা নয়, চলো কিছু খাই। বলে উঠে দাঁড়ালো আহমদ মুসা। তার সাথে সবাই উঠে দাঁড়ালো। আধ ঘন্টা পর ওরা ক্যান্টিন থেকে ফিরে এসে আবার বসলো সেই বারান্দায়। ঠিক এ সময় আহমদ মুসা দেখল জর্জ আব্রাহাম জনসন তার দিকে এগিয়ে আসছে।